সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা রাগ নিয়ে কথা বলবো। আসলে রাগ আমাদের একটা দৈনন্দিন জীবনের একটা ঘটনা, যে আমরা কখনো কখনো রেগে যাচ্ছি। তো রাগ করলেই সবাই বলে রাগ করো না, রাগ করা ভালো না। কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে রাগ কি সবসময় আমাদের জীবনে ঝামেলা সৃষ্টি করে, নাকি রাগ কখনো কখনো ভালো ফলাফলও বয়ে আনে, এবং কোনো রাগ কি আসলে আমাদের উপকারও করে, কখনো কখনো বিশেষ করে পরিস্থিতির উপরে আমাদের উপকারও করতে পারে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। আর আমাদের স্টুডিওতে যারা এসছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে ডক্টর শাহানুর হোসেন, তোমাকে স্বাগত। শাহানুর হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে আছে, ও এখন বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছে। আর আরেকজন হচ্ছে মনজিয়া মোশতাক। মনজিয়া হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছো তুমি, ও কাজ করছে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে এবং লেকচারার হিসেবে। তো মনজিয়া, তুমিও স্বাগত অনুষ্ঠানে। তো তুমি কি শুরু করবা নাকি ওকে শুরু করতে দেবা আগে? বলি ছোট করে। আমার মনে হয় যে ইমোশনাল ব্যাপারটাকে অনেক সময় একটু নেতিবাচক ভাবে দেখে আর কি, কিন্তু ইমোশনাল ব্যাপার না, যে কোনো ইমোশনকে দেখে নাকি? রাগ তো একটা ইমোশন। হ্যাঁ, সবাই তো খোঁজে হ্যাপিনেস, যে আমি হ্যাপি হতে চাই, কিন্তু আরো তো অনেকগুলো বেসিক ইমোশন আছে। হ্যাঁ, ওইটাই বলছি যে আরো অনেক ইমোশন আছে, যেমন অ্যাঙ্গার যেমন একটা, ফিয়ার একটা ইমোশন, স্যাডনেস একটা। তো কোনো ইমোশনই আসলে এটা ভালো এটা খারাপ ওভাবে না দেখে আমরা বলবো যে একটা কন্টিনিউয়ামে দেখতে। যেমন ফিয়ার একদমই না থাকলে এটাও তো প্রবলেম, আবার এক্সেসিভ থাকলেও প্রবলেম। আবার হ্যাপিনেস, কেউ সারাক্ষণ আমাদের যে মুনিফ সাহেব পড়াতেন ডাবল ফুর্তিতে আসছে কেউ, ম্যানিয়া যদি সৃষ্টি হয় সেটা একটা প্রবলেম। তো এখন অ্যাঙ্গারের ব্যাপারটা হলো যে আমাদের প্রতিটা মানুষের মধ্যে রাগ হবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু জিনিসটাকে আমরা ধারণ করতে পারি কিনা। যেমন এখন বর্ষাকাল, বেশিরভাগ নদী পুকুর পানি কিন্তু একদম ভরা ভরা অবস্থায় আছে, যে কারণে টানা লম্বা বৃষ্টি হলে কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে। তো তখন ওই এক্সট্রা পানিটা কিন্তু পুকুর বা নদী ধরতে পারে না, এবং এর ফলে ফ্লাডিং হয়ে যায়। তো আমাদের ইমোশনের ক্ষেত্রেও, যে আমার কোনো বিষয় নিয়ে বিরক্ত লাগছে, খারাপ লাগছে, আমি পছন্দ করছি না, আমার ভিউ বা ভ্যালুসগুলোর সাথে কন্ট্রাডিক্ট করছে, তো সেই সমস্ত পরিস্থিতিতে মানুষের এটা ভালো লাগবে না, রাগ সৃষ্টি হতে পারে। কিন্তু সেই ব্যাপারটা যদি এই মাত্রায় হয় যে আমি বলছি যে একজনের ভেতরে অলরেডি অন্যান্য বিভিন্ন ইমোশন এসে ভারাক্রান্ত অবস্থায় আছে, তো এর মধ্যে রাগ হলে দেখা যায় যে তারা আমরা ব্যাডলি রাগ যেটাকে বলি, হ্যাঁ তুমি রেগে যাচ্ছ কেন, খারাপভাবে ব্যাপারটা সেটা প্রকাশ পায়। কিন্তু একটা মানুষ যদি ফিল করে সব সময় যে আমার চারপাশের ঘটনা প্রবাহগুলো আমার মধ্যে কোন ধরনের ইমোশনকে ট্রিগার করছে, এবং কিভাবে সেই ইমোশনটা আমার মধ্যে সৃষ্টি হচ্ছে, আমরা হোয়াই না বলে হাউ, এই প্রসেসটা যদি মানুষ বোঝার চেষ্টা করে, প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করে, তাহলে সে দেখবে যে তার রাগ সৃষ্টি হওয়ার পদ্ধতিগুলো কিভাবে কাজ করে, এবং এই জায়গাটাকে সে যদি ধারণ করতে পারে নিজের মধ্যে, এরপরে সেই রাগটা যার কারণে বা যে প্রেক্ষাপটে হলো, সেই ক্ষেত্রে সে আরো অ্যাডাপটিভ ওয়েতে বা আরো আমি এমনভাবে সেটাকে প্রসেস করব যেন অন্যান্য মানুষের জন্য ক্ষতিকর না হয়। রাগ হয়ে মানুষ নর্মালি হয়তো এমন কিছু বকছে, এমন কিছু করছে যেটা অ্যাটাকিং, অন্যের জন্য ক্ষতিকর, কিন্তু মানুষ হিসেবে তো আমরা কারোর ক্ষতি কামনা করতে পারি না, আমার ইমোশনের কারণে। আমাদের রাগের সময় কি এত মনে থাকে যে আমরা না, ওই সময় না, হ্যাঁ, ক্ষতিকর করব না, এই সচেতনতাটা মানুষের যখন থাকে তখন দেখা যায় যে তার রাগগুলোকে সে এভাবে সায়েন্টিফিক্যালি যদি অ্যানালিসিস করা শেখে, তাহলে এটা তার মধ্যে একটা গ্রোথ এনশিওর করে। হ্যাঁ, তো ওভাবে রাগটা অবশ্যই আমি বলবো যে যখন ওই প্রসেসে থাকে মানুষ, ওই প্রক্রিয়ার মধ্যে থাকলে এটা তার ব্যক্তিত্বে গ্রোথ, তার মানুষের মনুষ্যত্বে গ্রোথকে ভূমিকা রাখবে পজিটিভলি। আর যদি কেউ সচেতন না থাকে তখন এটা শেষ করে ফেলো সেন্টেন্সটা। হ্যাঁ, আমরা পরে আরো শুনি। একটা ফোন চলে এসেছে। হ্যাঁ শানুর, হ্যালো। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। ম্যাডাম, আমার ছেলের জন্য আমি বলতে চাচ্ছিলাম। আমার ছেলের বয়স 10 বছর। আচ্ছা। ও সবকিছু নিয়ে রাগ করে, ঠিক করে। আমার একটা নিউ বেবি হয়েছে, 1 বছর হয়েছে, তো ও আর কি একটু আলাদা থাকে আমার থেকে। 1 বছর ধরে অনেক রাগ করে, আর কিছু হলেই বলে যে আমি আত্মহত্যা করবো। ওর চিত্তে কিছু পূরণ করতে না দিলেই
এই কথা বলে। ও আত্মহত্যার কথা জানলো কেমন করে? এটা কি আমার ফ্যামিলিতে মানে কিভাবে হয়েছে এটা আমি নিজেও বলতে পারি না। আগে এই ধরনের কথা বলে নাই, এখন অনেক কিছু নিয়ে জিদ করলেই মানে কোনো কাজের পরিবর্তে কিছু বললে আমার এটা দিতে হবে, এটার বদলে ওটা না করলে আমার ওটা দিতে হবে, একটা শর্ত রাখে। হ্যাঁ, না কিন্তু আত্মহত্যা শব্দটা 10 বছর বয়সে মানে এটার অর্থটা আত্মহত্যা মানে কি সেটা কেউ জানে? না, এটা বুঝে না, কিন্তু এটা বলে, আবার কিছু বললে তুমি ওকে জিজ্ঞেস করেছো কখনো যে তুমি যে শব্দটা বলছো এটার অর্থটা কি তুমি জানো? এটা কখনো জিজ্ঞেস করোনি? না, এটা তো জিজ্ঞেস করিনি, কিন্তু এমনি বুঝেছি যে বাবা এগুলো বলে না, এগুলো না শোনো, বাচ্চাদেরকে তো যখন ওরা যে সমস্ত শব্দ উচ্চারণ করছে ওদের সাথে আমরা ক্ল্যারিফাই করব, হ্যাঁ, ওদের কাছেই শুনবো যে কেন ওরা এই শব্দটা ব্যবহার করলো, ও কি অর্থ বুঝে করছে নাকি না বুঝেই বলছে, ও কি কারো কাছ থেকে শুনেছে, মানে ওর শব্দটা কোথা থেকে ও শুনেছে। তো আমরা না একটা জিনিস হয় কি যে আমরা না আমাদের এক ফ্যামিলিতে একজনে এরকম একটা মেয়ে আর কি সুইসাইড করেছে, তো ওটা ওর ফ্যামিলি থেকে শুনছে। আচ্ছা, তোমাদের আত্মীয়র মধ্যে কেউ? মানে আমার এলাকার মধ্যেই। আচ্ছা, ওকে, সেখান থেকে সে শুনেছে যে আত্মহত্যা করেছে, কিন্তু ওকে আত্মহত্যার অর্থটা বুঝেছে কিনা, হ্যাঁ, ওর মৃত্যুটা কিভাবে হলো। হ্যাঁ, আমি একটু তোমাকে বলতে চাচ্ছি, এটা অন্য দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে বাচ্চাদেরকে না আমরা শুনি না, হ্যাঁ, বাচ্চাদের কথার অর্থটা আমরা জানার চেষ্টা করি না, ওদেরকে শোনা দরকার। কেমন আমরা অনেক একটু 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 থামাচ্ছি তোমাকে, আমরা অনেক লেকচার দিয়ে দিই ওদেরকে, অনেক বেশি বোঝাতে চেষ্টা করি, কিন্তু ওরা যেগুলো বলছে সেগুলো আমরা বুঝতে খুব চেষ্টা করি না। কেমন, কাজে এই জায়গাটা একটু সবার জন্যই বলা আমার। তো তুমি যেটা বলছিলে সেখানে ফেরত আসি, তুমি বলছিলে যে ও খুব রাগ করে এবং আত্মহত্যা করব এই কথাটা বলে দেয়। হ্যাঁ, তো তুমি কন্টিনিউ করো, আর কিছু বলবে, আর কিছু অ্যাড করবে? ও কিছু বললে আর কি মানে একটা শর্ত রাখে যে আমাকে এটা দিবা, এটা আমি তোমার করে দেব, বা আমি এটা করব। মানে একটু যদি উদাহরণ দাও, কি কি চাই ও? যেমন ওর একই খেলনা আছে, ওটা ওর লাগবে, দিতে হবে। ও বাইরে যেতে চায়, আমি মানা করলাম যে বাবা যেও না, ও আমার কথা শুনলো না, ও যাবে। তখন কি করো যখন ও খেলনা চাচ্ছে? তখন বলি যে বাবা চাচ্ছে, তোমার তো একই খেলনা আছে, তুমি এটা নিও না। না, ওটা দিতেই হবে। তখন কি করো ও যখন রাগ করে যে মানে রাগ দেখাচ্ছে, রাগ করে কি করে? চিৎকার করে? চেষ্টা করি যে বাবা এটা করো না, এটা ভালো না, মানে ও শুনবে না, কারো কথা আমি আমার কথাটা শেষ করিনি। যখন ও একটা কিছু চাইছে, ধরো একটা খেলনা চাইছে, খেলনার দোকানে গেছো তুমি, তাই তো? নাকি খেলনার দোকানে গেছো? আচ্ছা, তখন ও একটা খেলনা কিনতে চাইছে কিন্তু তুমি ওটা কিনে দিতে চাইছো না, তখন ও নিজে টাকা জমিয়ে ওটা কিনে নিয়ে আসে। ও টাকা কোথায় পাচ্ছে 10 বছরের বাচ্চা? ও দেখা যায় যে ও যে খাবার টাবার খেতে চাইলে হয়তো আমি দিচ্ছি, খাবারের কথা বলে নিচ্ছে, একটা চিপস খাবো, খাবারটা তো ও নিজে কিনছে না, 10 বছরের বাচ্চা তো নিজে দোকানে গিয়ে খাবার কিনছে কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এলাকার পাশে, আমাদের বাড়ির পাশে দোকান আছে। আচ্ছা, তো সেখানে তুমি যখন 10 টাকার চিপস কিনবে তুমি কি বেশি দিচ্ছ ওকে? দেখা যায় যে আমার থেকে পাচ্ছে না, বা ফ্যামিলি অন্য কারো থেকে নিচ্ছে, নানু থেকে নিচ্ছে, দাদি থেকে নিচ্ছে, ওরকম আর কি। মানে সবাই ওকে টাকা দিচ্ছে? জি। মানে মাত্র 10 বছর তো, ওকে ক্যাশ টাকা মানে এখনই দিচ্ছ কেনাকাটা করার জন্য? একা একা দোকানে যাচ্ছে, মানে লোক যাচ্ছে কেউ সাথে নাকি একাই চলে যাচ্ছে দোকানে? না, লোক যায় মাঝে মধ্যে ও একাও যায়। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমার প্রশ্নটা তাহলে কি? মানে প্রচুর রাত দেখায়, মানে কথা বললে মানে একটা কথা তো শুনবেই না, মানে প্রচুর রাত দেখায়। এখন ওকে আমি চাচ্ছি কি করা যায়, ওকে কি কোনো কাউন্সিলিং করানো উচিত না কোনো ডাক্তার? তোমাদের কি একটাই সন্তান? না, আমার ও 10 বছর বাদে ওর একটা বোন হয়েছে। 10 বছর পরে একটা বোন হয়েছে? হ্যাঁ, বোন হয়েছে। সেই বোনটা এখন কতটুকু? ওর 18 মাস চলছে। আচ্ছা, তাহলে ওর 10 বছর একটু বেশি হবে তাই না? 11 বছর পার করেছে, 11.5 বছর। না, ডিসেম্বরে 11 বছর হবে। মানে আমার মেয়ে ওর 9 বছরের প্রেগন্যান্সিতে মানে চলছে। আচ্ছা, মানে আমার ছেলে যখন 10 বছরে পড়ছে, আমার মেয়ে তখন 9 বছর, মানে ওর 9 বছর তাহলে ওর বোন হয়েছে। আচ্ছা, ওকে। তো বোন হওয়ার পরে ওর রিঅ্যাকশনটা কেমন হয়েছে?
অনেক ভালো খুশি ছিল, মানে ওর একটা খুব কি মানে ও তো আমার কাছে ছিল অনেক দিন না, ওর বোন হওয়ার পরে ও ওর দাদির সাথে ঘুমায়, আর ও মানে মাঝে মধ্যে আমার কাছে আসে, তো রাত্রে সারাদিন আমার কাছেই থাকে, মানে রাত্রেও দাদির সাথে ও ঘুমায়। মানে দাদির কাছে ঘুমাতে ওর কোনো আপত্তি নেই, তাই তো? না না, ওটা কোনো আপত্তি নেই, বোনের সাথে এমনি অনেক ভালো। আচ্ছা, ওকে, ওটাও খুবই পজিটিভ। এখন তুমি যেটা বলছো যে ও খুব রাগ দেখাচ্ছে, মানে রাগ, অনেক রাগ করে, মানে এই রাগটা ও কাউকে করতে দেখেছে? ওর বাবার কি রাগ আছে বা তোমার কি রাগ আছে? আমার একটু রাগ আছে, কিন্তু ওর বাবার অত রাগ নেই। তুমি রাগ করে কি করো? মানে রাগ করলে আমার একটা মানে আমি যে অন্যটা না করি বা কেউ বললে ওটা আমি একটু চেঁচামেচি করি বা করি, এটা আর কি হয়। চেঁচামেচি করো নাকি আরো কিছু করো? না, চেঁচামেচি করি। আচ্ছা, কার সঙ্গে করো? মানে আমার ঘরে আমার হাজবেন্ডের সাথে কিছু হইলে বা ফ্যামিলি বাদে করে কিছু বলবে। আচ্ছা, হাজবেন্ড অতটা রাগ দেখান না, কিন্তু তুমি রেগে যাচ্ছ, তাই তো? সেটা বাচ্চা দেখেছে ছোটবেলা থেকে? না না, সেটা দেখেনি? আচ্ছা, না আমার বাচ্চা দেখছে, ওটা তো দেখছি। ওটা দেখারই কথা। ওকে মেরেছো কখনো? হ্যাঁ। অনেক বেশি? না না, অল্প? মানে অল্প কি, মানে অনেক রাগ হয়ে গেলে মানে দেখা যাচ্ছে থামানো যাচ্ছে না, তখন হয়তো তুই একটা থাপ্পড় দিয়েছি, এরকম কিছু। ওকে, মানে তোমার একটু রাগ আছে, সেটা তুমি স্বীকার করছো, এটা তো খুব ভালো লাগলো। আচ্ছা, তো তোমার প্রশ্ন হচ্ছে ওর কাউন্সিলিং লাগবে কিনা, রাগটা কমবে কেমন করে? ঠিক আছে, প্রশ্নটা পেয়ে গেছি, একটু লাইনে থাকো, আমাদের বিরতির সময় প্রায় হয়ে গেছে, একটু প্রশ্ন থাকলে তাড়াতাড়ি করে ফেলো। জাস্ট আপনি যে বলছিলেন যে ওর ছোট বোন হওয়ার পর থেকে, আমি ভুল শুনতে পারি, যে ছোট বোন হওয়ার পর থেকে ও খুশি ছিল, কিন্তু ওর রাগের এই ব্যাপারটা বেড়ে গেল বা তৈরি হলো, সেটা কবে থেকে? সেটাই 1 বছর যাবতই মানে জিদ করে, মানে কিছু চাইলে, যেমন একই একটা পিস্তল আছে ওর, ওই খেলনাটা আপু আমি ওই দোকানে দেখে আসছি, স্কুলের লাইব্রেরিতে দেখে আসছি, আমি ওটা নিব, তো বললে যে বাবা এটা তো তোমার আছে, তুমি এটা নিও না। সেটা বুঝেছি না, মানে গত 1 বছর ধরে ব্যাপারটা বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ও রাগ হইলে মানে কি করবে দিশা পায় না, মানে বলে যে আমি এটা করব ওটা করব, মানে পারে না আমার উপর হাত উঠাবে, এরকম ভাব করে। আচ্ছা, তোমার গলাটা নিচু হয়ে গেল, ঠিক আছে, আমাদের মধ্যে মনে হয় আর প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ, আমরা আলোচনা করছি, কেমন? তুমি আলোচনা শোনো, মনজিয়া যদি কিছু বলো বিরতির আগে। আচ্ছা, বেশ কয়েকটা জায়গা আসলো। একটা হচ্ছে যে মার রাগ দেখেও, বাবা মা রাগ দেখেও অবচেতন মনে কিন্তু আমরা বাবা মাকে ইমিটেট করি, কপি করে ফেলি। সো সেটা একটা জায়গা। প্লাস বয়সন্ধিকালে সন্তান যাচ্ছে, সো এই সময় কিন্তু ওর শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়। সো ও শিশু থেকে কৈশোরের দিকে যাচ্ছে, এই সময়টাতে আবেগের জায়গাটাতেও কিন্তু অনেক পরিবর্তন আসে, অনেক রাগ লাগে, অনেক অভিমান, হ্যাঁ, এই জায়গাগুলো জমে। আরেকটা জায়গা মনে হচ্ছে এই যে ছোট বোন হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই মা হয়তো ছোট বোনের প্রতি অনেক বেশি মনোযোগ, বা পরিবারের সবার মনোযোগটা চলে যায়, তখন বড় সন্তানের জন্য কিন্তু এটা কষ্টকর হয়। সো হতে পারে কিনা যে ও এই সময়টাতে একটা কৈশোর পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে, যেটা ওর জন্য একটু কঠিন এই সময়টা ম্যানেজ করা নিজেকে। পাশাপাশি মা বাবা সবার মনোযোগটা হতে পারে ছোট বোনের প্রতি যাচ্ছে, যেখানে ও মনোযোগ পাচ্ছে না। সো এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের মানসিক চাহিদা, ভালোবাসা, শ্রদ্ধা, একটু টাচ, এই জায়গাগুলো। সো আমার কাছে মনে হচ্ছে ও এই মনোযোগটা পাচ্ছে না দেখেই ও যখন রেগে যাচ্ছে তখনই ওকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে, সেটা নেগেটিভ হোক, নেতিবাচক হলেও মারছে, অ্যাটলিস্ট আমাকে তো ফোকাস করছে। সো ওইভাবে আমার কাছে মনে হচ্ছে যে এরকমটা হচ্ছে কিনা, এবং এই জায়গাটাতে সন্তানকে প্রশংসা করাটা খুব দরকার, এবং ওর দিকেও অ্যাটেনশনটা দেয়া। এবং আমি যেটা বলবো যে ওর সাথে এই যে ম্যাম যেটা বললেন যে আত্মহত্যা নিয়ে ও কি মনে করছে একটু ডিসকাস করা, ও যেমন এই যে বললো যে একজনের হয়েছে, এটা নিয়ে ওর চিন্তা কি, ওর ভিতরে হয়তো কিছু চলছে, সো ওর ভিতরের কথাগুলো শোনা, কোনো কথা না বলে জাস্ট শোনা। আমরা ওই যে না শুনে ওকে চাপা দিচ্ছি, যেটা নিয়ে কথা বলতে হয় না, এটা গুণা। এবং শোনারও যে কতগুলো দক্ষতা আছে না, চোখের দিকে তাকিয়ে শোনা, মুখের দিকে তাকিয়ে শোনা, এবং ওকে মানে
আমরা যেটা বিশ্বাস করি যে বড়দেরকে ছোটরা শ্রদ্ধা করবে, কিন্তু বড়রাও যে ছোটদেরকে রেসপেক্ট করতে পারে এই প্র্যাকটিসটা আমাদের দেশে নাই। তো ওর সাথে রেসপেক্টের সাথেও শোনা, ওকে খুব মনোযোগ দিয়ে এবং ওকে খুব গুরুত্ব দিয়ে ওর কথাটা শোনা এবং জাজ না করা। তো এই যে শোনার যে কতগুলো আর্ট আছে সেটা কিন্তু আমরা বাচ্চাদের সাথে করি না, মানে আমাদের গুলোই চাপিয়ে দেই, তাতে করেও হয়তো ওর রাগটা আরো বেশি কাজ করছে, যে ওকে মানে নির্দেশনা দেয়া হচ্ছে খালি। তাই না? এবং এই বয়সে একটু সফটলি সেনসিটিভলি হ্যান্ডেল করতে হয়, রাদার মানে এটা করো না বলে একটু ওর সাথে নেগোশিয়েট করা, যে আচ্ছা ঠিক আছে তুমি দোকানে গিয়ে চিপস এনেছো, আমাকে যদি একটু বলো যে তুমি, মানে ওর সাথে কথা বলা, ওকে এখন বকা দিলে যেটা হবে মনের কথাগুলো শোনা, হ্যাঁ ওর মনের কথাগুলো শোনার জায়গাটা। আর একটা হচ্ছে মিক্সড প্যারেন্টিং পাচ্ছে, যেমন মা টাকা দিচ্ছে না, হয়তো দাদি দিচ্ছেন বা নানু দিচ্ছেন, সো সবাই মিলে পরিবারে সবাই মিলে যদি একটা ইয়েতে আসি, একটা মানে কনসেনসাসে মানে একমত হওয়া উচিত যে আমরা সবাই টাকা দেওয়াটা বন্ধ করি, কারণ ওর অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে। তো এবং পাশাপাশি ওকে স্কুলের পাশাপাশি কিছু কারিকুলাম মানে থাকে না যে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওকে ইনভলভ করা যায় কিনা, যেটাতে ওর এই যে রাগটা হয়তো ওর এনার্জিটা ও হয়তো স্পোর্টসে খেলাধুলায় করতে পারে, ক্যারাটে আছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে যেগুলোতে ও যদি ভর্তি হয় ও শিখলো, ওর দক্ষতাও বললো, ওর এই রাগের যে এনার্জিটা এটাও কিন্তু রিলিজ হবে, যেটা ওকে হেল্প করবে। এবং যেহেতু একটা যৌথ পরিবারে থাকে, ক্যারাটে ক্লাসে ভর্তি করলে ওর অন্য কেউ নিয়ে গেল, মা হয়তো পারছেন না, ছোট একটা বাচ্চা আছে, তো কাজে এই যে তুমি যেটা বললে খুবই ভালো, যে অ্যাঙ্গার ইজ অ্যান এনার্জি, এটা কিন্তু এনার্জিটা যাতে অন্যভাবে চ্যানেলাইজ করে, পজিটিভ ওয়েতেও যেন চ্যানেলাইজ করতে পারে আর কি, বা মানে খেলাধুলার ব্যবস্থা করা, সেটাও যদি কোনো জায়গায় নিয়েও খেলতে পারে আর কি। এবং মায়েরও নিজের মনের এবং শরীরের যত্ন নেওয়াটা দরকার, বিকজ ওনার নতুন মেয়ে যে সন্তান 18 মাস, তো তাকে টেক কেয়ার করতে গিয়ে কিন্তু দুজন সন্তানকে টেক কেয়ার করতে গিয়ে অবভিয়াসলি তারও অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে, ক্লান্ত হয়ে যায়। সো সেই জায়গায় উনিও যদি ওনার টেক কেয়ার করে, উনি যখন রিফ্রেশ থাকবে, এনার্জেটিক থাকবে, অটোমেটিক্যালি খুব কামলি খুব শান্তভাবে উনি ওনার সন্তানকে দিল। এবং মাও কিন্তু রেগুলার এক্সারসাইজ করতে পারে নিজে ভালো থাকার জন্য। আচ্ছা, বিরতির সময় হয়ে গেছে, আমরা পরে তোমাকে শুনবো। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ছিল যে রাগ কি সবসময় খারাপ কিনা, বা রাগ কি সবসময় সমস্যার সৃষ্টি করে কিনা, নাকি মাঝে মাঝে আমাদের সমস্যার সমাধানেও হেল্প করে। তো আজকে আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, আমরা তার কথাটা কিছুটা আলোচনা করতে পেরেছি বিরতির আগে। আমাদের একজন অতিথি আলোচনা করতে পেরেছে, আরেকজন করতে পারেনি, আমি তার কাছে একটু যাচ্ছি। শানু যথেষ্ট ডিটেইল বলেছে, আমি এটুকু অ্যাড করব যে এই বাচ্চাটা আমাদের মতোই মানুষ, তো তাহলে আমরা যেরকম নিজের গুরুত্বটা বুঝতে চাই, যে কিভাবে আমি গুরুত্বপূর্ণ, কিভাবে আমি সবার জন্য কন্ট্রিবিউট করতে পারছি, এটা পার্ট অফ দ্য মেন্টাল হেলথ। তাহলে ও রেগে যাচ্ছে, আপনাদের মনে হচ্ছে ওর মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে, কিন্তু ও কিভাবে সবার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, ছোট বোনকে সে কি করে, মানে ছোট বোনের ক্ষেত্রে তার কন্ট্রিবিউশনটা কি করে দেখানো যেতে পারে, ওকে একটু ছোট ছোট দায়িত্ব দেওয়া যেতে পারে। সেটাই বলছি যে, এবং সেই জিনিসগুলোকে ফোকাস করে ওর অ্যাপ্রিসিয়েশন বাড়ানো, প্রশংসাটা বাড়ানো, তাহলে ও দেখতে পাবে যে হ্যাঁ আমি এই ফ্যামিলিতে গুরুত্বপূর্ণ রোল প্লে করছি। আবার ওর দাদি নানি যারাই হোক তাদের ক্ষেত্রে ওর, তো এভাবে ওকে ছোট ছোট করে নানানভাবে এনগেজ করলে ওর অনেকগুলো জায়গা খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি পড়াশোনা তো আছেই, খেলাধুলা আছে, এবং যেগুলো বলছিল আরও কাজে ইনভলভ করা। তাহলে প্রত্যেক মানুষ চায় প্রশংসিত হতে, বাচ্চারা তো চাইবেই। তো এভাবে ওর পজিটিভ বিষয়গুলোকে সামনে আনার চর্চা যত বাড়বে, ও তখন ওই যে নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো বা রাগ করে বা নানান থ্রেড দিয়ে ও যে অ্যাটেনশন পাচ্ছে, ওই চর্চাটা কমার সম্ভাবনা তখন বাড়ে। এই প্র্যাকটিসটা ওনারা করতে পারে। আর একটু আমি ভাবছিলাম যে খুব চিপস খাচ্ছে, মানে চিপসটা বাচ্চাদের জন্য খুব একটা কিন্তু হেলদি না, মানে এই জায়গাগুলো কিন্তু আমাদের, আমরা একটু চাইলে দিয়ে দিই, তো মানে অল্টারনেটিভ গুলো কি হতে পারে সেটা অবশ্য আমি জানি না এখন চাইলেই যখন দেওয়া হচ্ছে, এটা তো বুঝে যাচ্ছে যে হ্যাঁ আমি এমনি চাবো,
এবং বাধ্য হয়ে তারা দিবে, তো ওইটা একটা সাইকেল তৈরি হচ্ছে, একটা দুষ্ট চক্র তৈরি হচ্ছে। আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা সবাই। হ্যালো। হ্যাঁ, শুনতেছি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। আমরা অপেক্ষা করছি শোনার জন্য। ম্যাডাম, আমার এই ছিল মানে আমার জিতটা অনেক, আমার তার চেয়ে বেশি জিতটা আমার ওয়াইফে। ঠিক আছে, আমাদের দাম্পত্য জীবনের যে আমরা সম্পর্ক রিলেশন করে বিয়ে করছি, আর আজকে বিয়ে করছি প্রায় 13 থেকে 14 বছর। আচ্ছা। তো যে কোনো ভাবে আমার সাথে একটা মহিলার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক, জাস্ট ওটা আর কি আমার ওয়াইফ মাইনে নিতে পারে না। যাই হোক, উনি আর কি অনেক এটা নিয়ে করছে, তো আমি ছাইড়া দিচ্ছি। কিন্তু ওনার এই বিষয়টা সবসময় মনের ভিতর থাকে। যখনই আমার দেখে, মানে আমি ব্যবসা করি, দুপুরে খাইতে আসলে ওই মহিলা নিয়ে আমার সঙ্গে মানে আমার মিল করে উনি কথা বলে। আবার আমি রাত্রে ওনার সাথে অ্যাডজাস্ট হইতে গেলে তখনও মানে ওই মহিলার একটা বলে না, শুধু আমার সহ বলে। আর মানে কোনোভাবে ওইটা থেকে করতে পারে না। আর আমার মানে এটি শুনতে ভালো লাগে না যে শুধু আমার একটা বললে আমি মাইনে নিতে পারতাম, বা ওই মহিলার একটা বলুক, সমস্যা নেই, আমি তো আর ওর রিলেশনশিপ নাই। তো ওর জিতটা তো ওর ব্যবহারটা ইদানিং খুবই খারাপ মানে হয়ে গেছে। আর মেজাজ অনেক খিটখিটে, ভালো কথা কইলে চিল্লাচিল্লি করে, মানে ভালো আর মন্দ বুঝে না। ওই আমি একটা ভালো প্রসঙ্গ নিয়ে কথা বললে মানে ওই প্রসঙ্গটা তাই না আনে। এক্ষেত্রে কি করা যায় আমি কিছু বুঝতে পারতেছি না। আর আমারও মানে ভালো লাগে না, এখন তিক্ত হয়ে গেছি। মাঝে মাঝে ইচ্ছে করে মানে হয়তো বা এমন কোথাও চলে যাই যাতে কেউ না পায়, বা নিজে সত্যি কথা যে নাচ করতে ঘোরাঘুরি যে ভালো লাগে না। মানে আমি যেহেতু ব্যবসা করি, বিজনেস করি, সবার মন মানসিকতা এক থাকে না। দেখা যায় কোনো এক সময় কারোর সাথে কথা বলতে আসছি বা অন্য টাকা পয়সার বিষয় আছে, ডিপ্রেশনে থাকি, কিন্তু ও এটা বুঝে না। স্বাভাবিক মানে কালকে সাপোর্টে বুঝাই, কালকে যাই হোক আমি বিজনেস করি, প্লাস আমি একজনের সাথে ডিল করতে আসছি, মেমো করতে আসছি। তো আমার দোকানে সিসি ক্যামেরা আছে, সব আছে। আমার নাম্বারটা ওখানে নেট কম পাওয়া যায়, নেট একবারে কম পাওয়া যায়। তো ও মানে আমারে ফোন দিয়া একটা চাপের ভিতরে যে এত সময় নাম্বার ব্যস্ত ছিল কেন, এটা ওটা, এখন ফোন ঢুকলো ফোন। তো আমি তখন মানে আমার মন মেজাজ খারাপ ছিল, এভাবে ব্যবসা করে। আর বৃহস্পতিবার দিন আমাদের প্রচুর প্রেশার থাকে, তো আমি আর কি চিল্লাচিল্লি করছি। আমি বলছি যে আইসা দেখা যাও কেন, আমার সিসি ক্যামেরা আছে, আমি কথা বলি কিনা। কিন্তু ও কোনোভাবে এটা মাইনে নিতে পারে না। ও এতটাই আমার সন্দেহ করে, একজন যদি বলে মানে এরকম হয়ে গেছে যে চিলে তোমার কান নিয়ে গেছে, ও কানে হাত না দিয়ে ওই চিলে পিস দৌড়াইতে আসছে। এখন সেক্ষেত্রে কি করা যায়? কতদিন আগের কথা? মহিলার সঙ্গে যে বন্ধুত্ব ছিল ওটা কতদিন আগের কথা? জি 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 ম্যাডাম, যে মহিলার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ ছিল ওইটা কতদিন আগে ঘটেছে? ওটা মোটামুটি বছর 2 সম্পর্ক ছিল, আর মোটামুটি 1-1.5 মাস ধরে আর কি নাইকা। আচ্ছা, 2 বছর ধরে সম্পর্ক ছিল। এমনিতেই একটু মানে অতটা না, ও কথাবার্তা বলতাম মেসেজে এটা ওটা। হ্যাঁ, কিন্তু সেই মেসেজ কি ওয়াইফ কি দেখতে পেয়েছেন কিছু? হ্যাঁ, একদিন একটু মেসেজ দেখতে পেয়েছিল। সেখানে সেই কথাবার্তার মধ্যে কি ওয়াইফের সন্দেহ করার মতন কিছু ছিল? সন্দেহ করার মতো ছিল কি যে হ্যাঁ, উনি একটু সন্দেহ করার মতনই পাইছে, কিন্তু আমিও তো ওই হিসাব করে কথা বলিনি। যে আমার 3টা ছেলেও আছে, মাশাআল্লাহ আমার 3টা ছেলে আছে, বা আমিও একটা সুখী পরিবার। ঠিক আছে, ওর সাথে আমার রিলেশন করে বিয়ে করছি। না সেটা সব ঠিক আছে, কিন্তু যেই ঘটনাটা ওয়াইফকে একদমই ভীষণ নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে, সেই মেসেজের মধ্যে ওয়াইফ কি এমন কিছু খুদে বার্তা দেখেছিল যেটাতে তার সন্দেহটা বেড়েছে, বা সেটা থেকে কষ্ট পেয়েছে, বা এরকম কিছু কি হয়েছে? এমন কিছু ছিল যেটা সন্দেহ করার মতন কথাবার্তা কি সেটা ছিল? না, এরকম কিছু দেখে নাই, এরকম কিছু হওয়াও নাই সন্দেহ করার মতো। ঠিক আছে, তো আমারে বলছে কথা বলতে যে নিষেধ করছে, আমি ঠিক আছে। মহিলা কি পূর্ব পরিচিত ছিল নাকি ফোনে হঠাৎ করে? না,
জাস্ট ফেসবুক থেকে। আচ্ছা, আর 2 বছর ধরে কথাবার্তা চলেছে তাই তো? আচ্ছা আচ্ছা। তো ওইটা মানে ওই সম্পর্কটাকে আমরা কি বলতে পারি, কি নাম দিতে পারি? ওয়াইফ সেটা জানতো না, না ওয়াইফ জানতো না যে হাজবেন্ডের একটা ফ্রেন্ড আছে, মহিলা ফ্রেন্ড, তাই তো? ওয়াইফের জানা ছিল না, জানার পর থেকে তার সন্দেহটা তৈরি হয়েছে তাই তো? আচ্ছা, তখন কিছুদিন আগে আমার শোরুমে একটা ছোট গোলা চাকরি কাজ করছে, তো ওয়াইফ আছে উল্টা পুল্টা কিছু বলছে, ঠিক আছে? তারপরে ঠিক আছে, শোরুমে কে কাজ করেছে? সরি, আমার মানে ব্যবসা প্রতিষ্ঠানে একটা পিচ্ছি রাখছিলাম, ও আমার খাবার নিতে এসে বল, ওর কাছে কিছু জিজ্ঞেস, ও আর কি বলছে, কিন্তু আমি এখনো পর্যন্ত মানে কোনো জায়গায় এক রাত্রে যা থাকি নাই বা কোথাও মানে 2-3 ঘন্টার জন্য যাই না, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোথাও যাই না, কিন্তু তারপরেও প্রচুর সন্দেহ করে, মানে আমার এতটা ডিপ্রেশনে রাখে। আর ডিপ্রেশনে রাখতেই পারে, আমার নাম্বার 2টা ওর নাম্বারের সাথে ওই যে কল প্রাইভেট করে রাখছে, তারপরে আমার কালকে বলতেছে আধা ঘন্টা ধরে ব্যস্ত। আমি কি বলবো, আমি কল প্রাইভেট করে আধা ঘন্টা ধরে ব্যস্ত থাকলে তো তোমার মোবাইলে ফোন আসতো। মানে যে সম্পর্কটা 2 বছরের মতো ছিল সেটা 2 মাস ধরে নাই, 2-1 মাস ধরে সেটা বাদ হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মহিলার মন খারাপ হয়নি যে এতদিন কথা বলা হয়েছে এখন? না, ওরকম তো কিছু না, ওনার হাজবেন্ড আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে। না না সেটা থাকুক, কিন্তু একটা বন্ধুত্ব তো হয়েছিল তাই না? না, উনি আমার আগে থেকেই বলতো যে না বন্ধু ওরকম, এই যে না এরকম আমার বাচ্চা কাচ্চা আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, বন্ধু এছাড়া অন্য কিছুই না, আছে না যে অন্য কিছু, এরকম কিছুই না। হ্যাঁ, কিন্তু 2 বছর তো টানা কথা চলেছে, তো ওয়াইফ কিছু জানতেন না, সেই জন্য হয়তো ওয়াইফের মনটা খারাপ হয়েছে। এনিওয়ে, আজকে প্রশ্নটা কি আমাদের কাছে? এখন ওর পড়ছুচ্ছি, এখন ওর জিতটা মানে কোনোভাবে ওর মেজাজটা ঠিক, হ্যাঁ আমাদের কাছে প্রশ্নটা করে ফেলে ভালো হয়। আর আমি জোরে কথা শুনতে পারি না, আমি আগে থেকে বলছি যে আমি কখনো জোরে কথা শুনতে পারি না। হ্যাঁ, প্রশ্নটা একটু শুনতে চাচ্ছিলাম, আজকের জন্য প্রশ্নটা কি আমাদের কাছে? মানে এখন ওর যে জিতটা কি করলে মানে ওর জিতটা নিয়ন্ত্রণে আসবে, সেটা এখন ওরে কোথায় নেওয়া যায়? অতিরিক্ত জিত, আর অতিরিক্ত আমার সন্দেহ করে, আমি কিন্তু কোথাও যাইও না। আচ্ছা, আগে থেকে কি সন্দেহ করে নাকি এই মহিলার সাথে কথা বলা নিয়ে শুধু সন্দেহ করেছে? মানে ওর সন্দেহটা আগে থেকেই, আমার প্রতি ওর সন্দেহটা আগে থেকেই, বিয়ে হয়েছে 13-14 বছর হয়েছে, তো আগে থেকেই মানে আমার একটু সন্দেহ করে। কেন আমি যাই না? আমি কিন্তু এতটা সুন্দর না, আমি এতটা সুন্দর না বা এতটাই মানে স্মার্ট না, কোনো কিছুই না, তারপরও সন্দেহ করে। ওয়াইফ সুন্দর? হ্যাঁ, ওয়াইফ সুন্দর। আচ্ছা, ওকে। তো ওয়াইফ কি ভালোবাসা একটু কম অনুভব করছে, সেজন্যই কি? সেটাও আমি বুঝতে পারি না, সেটাও তো আমার বলে না যে না, একটু জিজ্ঞেস করলে হয় যে তুমি কি কখন মানে বঞ্চিত বোধ করো কিনা আমার কাছ থেকে? এটা 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 জিজ্ঞেস কিছু বলে না, উনি কি আমার থেকে কোনো ভালোবাসা কোনো কমতি পায় কিনা সেটাও আমি বুঝতে পারছি না, ওনারা কি কিছু কমতি দিতে আসছে কিনা সেটাও বুঝতে পারছি না। ওয়াইফ কোথায় মুহূর্তে? বাসায়? হ্যাঁ, আমার পাশেই আছে, এখন আমার পাশেই আছে। ও, ওয়াইফ পাশে আছে? জি জি, আমার পাশে। ও কথা বলবে? হ্যাঁ, কথা বলবে। হ্যাঁ, কথা বলবে, একটু কথা বলবে। আচ্ছা, ওকে। আমি তো বুঝতে পারিনি যে পাশে আছে, ওর কথা একটু শুনি। জি ম্যাম, একটু কথা বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এতক্ষণ তো বুঝতে পারিনি যে পাশেই রয়েছে ওয়াইফ, তো একটু শুনি ব্যাপারটা আর একটু। ম্যাম, আমি আরেকদিনে ফোন দিয়েছিলাম, সেদিন আপনাদের সময় শেষ, সেই জন্য আপনার সাথে আমার কথা হয় নাই। আচ্ছা আচ্ছা ম্যাম, কথা হচ্ছে ও যে বলছে যে 2 বছর ওই মহিলার সাথে ওর মানে ফ্রেন্ড, ও তো বলে ফ্রেন্ড, এটা ওর কাছে ফ্রেন্ড, কিন্তু ওই মহিলার সাথে কিন্তু আমারও কথা হয়েছে এই বিষয়ে, আমার সাথে ওই মহিলার কথা হয়েছে ম্যাম। মহিলা তো ফ্রেন্ড কিছু বলে না, মহিলা তো অন্য বিষয়ে কথা বলে, মানে ওই মহিলা বলে ও নাকি মহিলাকে ডিস্টার্ব করতেছে, আর মহিলা নিজে থেকেও সরতেছে না, মহিলা আমাকে বলছে যে আপনার হাজবেন্ড আমাকে ডিস্টার্ব করে। আচ্ছা, ওকে। তো একবার সেই ক্ষেত্রে এখন আমি যদি ওর সাথে এই বিষয় নিয়ে রাগারাগি করি, মানে সেটা নাকি আমার ওভার রিঅ্যাক্ট। আচ্ছা, ওকে। সো হাজবেন্ড যে বলছিল যে আমাকে বিয়ের পর থেকেই সন্দেহ করে, সেটা কি ঠিক কথা? না ম্যাম, এটা
এটা মানে ওর যেগুলো মেসেজ পড়ছি ও তো সেগুলো বললো না, মানে মেসেজে কি লেখা ছিল আর আমি কিভাবে বসছি, মানে ওই মহিলার সাথে এমন ভাবে ওর কথা হয় যেগুলো আর কি আপনার হাজব্যান্ড ওয়াইফের ভিতরে হয় না। এর যে মানে এতটাই ওদের রিলেশন গভীর, মানে জান ছাড়া ও কথা বলে না। প্লাস হচ্ছে ওই মহিলাকে দেখতেই হবে ভিডিও কলে, তুমি এখন এখানে কলে আসবা, নাইলে আমি এটা করবো সেটা করবো। মহিলাকে প্রত্যেক দিন নাস্তা খাইছ, না খাইলে আমি মানে রক্ত দেখাবো তোমাকে, তাহলে তুমি খাবা, ঠিক আছে। ওই মহিলার হাজবেন্ডের সাথে ঠিক মতো কথা বলতে দিবে না, ওর সাথে কথা বলবা না, আর অন্য কারোর সাথে ফোনে কথা বলবা না। দরকার হয় ইউটিউবের ভিডিও দেখবা, তারপরে হাজবেন্ডের নাম আমি বলবো না, ওর হাজবেন্ডের কাছে যেতে না বলে যে ওর কাছে বেশি যাবা না। এখন এইগুলা যদি আমি দেখি, আর অনেক কিছু ম্যাম 2 বছরে অনেক কিছু, এত কিছু বলবো না। এবার আপনি এত যদি বুঝেন যে ওকে সন্দেহ না করার মতন এখানে কি আছে ম্যাম। এখন না, ও অনেক আগে থেকে অনেক মিথ্যা, মানে একটা মিথ্যা কথা ঢাকার জন্য ও 1000টা মিথ্যা কথা বলতেছে। আমি বলি, আমি ফ্রিলি বলি যে যদি ওই মহিলাকে ও যদি বিয়ে করতে চায় সেটাও করতে পারে, এখানে আমার কোন রকম কোনো সমস্যা নাই বা আপত্তি নাই। এবার হচ্ছে কি, ও ছাড়বেও না, আর ও হচ্ছে কি বলবো ম্যাম, কি ভাষায় বলবো, মানে ও বিয়ে করবেও না। ও এভাবেই মানে চুপে চুপে, যেটাকে বলে চুপে চুপে, ওই মহিলার হাজবেন্ডকে আমি সেদিনে বলছি আমি ফোন দিয়ে বলছি, ওই মহিলাকে আমি অনেক বকাবাজি করছি। মহিলা আমাকে প্রথম বলছে যে আপনার হাজবেন্ডের সাথে আমি কথা বলবো না, কিন্তু ওর সাথে কন্টিনিউ কথা সারাদিনই চলে, মোট কথা, ঠিক আছে ম্যাম। তারপরে হচ্ছে ওই দিন আমি কল ড্রাইভ করছি, আপনাকে বলছে আমার হাজবেন্ড, তারপরে ওই মহিলার ফোন কিন্তু আমার কাছে চলে আসছে। ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে নাস্তা করছো তুমি, আমার হাজবেন্ডের সাথে রাগারাগি হয়েছে, তো সেই বিষয়ে ওই মহিলার কাছে ও বলছে। এবার ওকে বলতেছে নাস্তা করছো, আর যাই হোক তুমি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবে না, মানে ঠিক আছে। এই যে এইসব ধরনের কথা, এইগুলা কি ম্যাডাম সন্দেহজনক না? অবশ্যই। এটা ওর কাছে কিছুই না। ওর কথা হচ্ছে আমি এটা করতেছি, তোকে তো সবকিছু দিতেছি, তো সমস্যাটা কোথায়? এখন ম্যাম আপনি কি আমাকে বোঝাবেন নাকি ওকে বোঝাবেন? না না, আমরা তো বোঝানোর কাজটা এখান থেকে করব না। যাই হোক, মানে তোমার কাছ থেকে মানে পার্সপেক্টিভটা পাওয়া গেল আর কি। আমরা তো এক পক্ষ শুনলে তো বুঝতে পারি না, তো তোমার পার্সপেক্টিভটাও পেলাম, যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ আমরা অনেক সময় একতরফা শুনি। তো তখন আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, আমি ওইখান থেকে ওকে কিভাবে সরাবো ম্যাম? ও কি করলে সরবে প্লিজ আমাকে কাইন্ডলি একটু বুঝায় বলবেন, আমি সেইভাবেই চলবো। যদি আমার হাজবেন্ড যদি ওই মহিলার কাছ থেকে সরে আসে, আমি সবকিছু করতে পারবো ম্যাম। আমার 3টা ছেলে, রিসেন্টলি 6 মাস আগে একটা সিজার হয়েছে ম্যাম। আমার ছোট ছেলেটার বয়স 6 মাস। তোমাদের বিয়ের বয়স বলে 13-14 বছর না? হ্যাঁ 13-14 বছর। আমার বড় ছেলেটা হচ্ছে ম্যাম 10 বছর বয়স, আর নেক্সট দ্বিতীয়টা হচ্ছে আপনার 7 বছর। এখন একটা বেবিটা পেটে নিয়ে ম্যাম আমি অনেক কিছু সহ্য করছি ওর, মানে কি বলবো, অনেক কিছু সহ্য করছি। তারপরে ওই মহিলার কাছ থেকে ও ফিরত আসে নাই, মহিলাকে নিয়ে ঘুরতে যায় না, ওই মহিলাকে নিয়ে এটা করে না সেটা করে না, কিন্তু এগুলো সব চুপে চুপে। এগুলো ওর হাজবেন্ডের সাথে যে কথা বলেছো, হাজবেন্ড কি বলেছে? হ্যাঁ ম্যাম, ওর হাজবেন্ডের সাথে কথা বলছি। ওর হাজবেন্ড বলে, আমার মনে হয় ওরা জানে এইসব বিষয়গুলো, আমার কাছে স্বীকার করে না ম্যাম, ওরাও জানে। ওর হাজবেন্ড বলে, ওর নাম্বারটা পর্যন্ত বললাম যে এই নাম্বার থেকে আপনার ওয়াইফ ফোন দিছে। ওই হাজবেন্ড বলে এই নাম্বারটা আর 1 বছর আগেই বন্ধ করে দিছে, এই নাম্বার দিয়ে আপনার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বললো? আচ্ছা, মানে হাজবেন্ডকে খুব একটা কনভিন্স করতে পারোনি আর কি, তাই তো? না। তারপরে ম্যাম বলে যে এই কি, আচ্ছা ঠিক আছে, এত ডিটেল লাগবে না। হ্যাঁ, তো তোমার প্রশ্নটাও পেয়ে গেছি। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিরা আছেন তো। আর তোমার হাজবেন্ড বলছিল যে বিয়ের পর থেকে নাকি তুমি সন্দেহ করো, সেটাকে তুমি মনে করো ঠিক আছে? ম্যাম অনেক কথা, মানে এই ধরনের কিছু নিয়ে আগে ছিল, কিন্তু ওইগুলা বাদ ম্যাম, ওইগুলো আমি মানে যখন হয়েছে তখন সন্দেহ করছি, কিন্তু ওইগুলা বাদ। কিন্তু এই যে 3-4 বছর ধরে এই মহিলা আর ওর মানে রিলেশন, আমি কিছুতেই কিছু করতে পারতেছি না ম্যাম। ও কি করতে চায় তাও বলে না ম্যাম। হ্যাঁ, তুমি একটু লাইনে থাকো। হ্যাঁ, কোনো কারো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ দুজনের জন্যই, আমাদের 3 জনের পক্ষ থেকে। হ্যাঁ, আমরা অনেক কৃতজ্ঞ যে দুজনে মিলে আমাদেরকে বলা হয়েছে, আমরা আলোচনা করছি, আমাদের অতিথিরা আলোচনা করছে। তোমরা দুজনেই থাকো আমাদের সাথে, আমাদের কথা শোনো। হ্যাঁ, আমাদের আলোচনা শোনো। হ্যাঁ, কে বলবে? তুমি বলবে আগে। এখন ওনারা দুজনেই যে প্রশ্ন রেখেছেন, মানে হাজবেন্ডের প্রশ্ন হলো যে ওয়াইফের মধ্যে এই যে সন্দেহ প্রবণতা থেকে কি করে বের করে নিয়ে আসবো। এখন আমরা সবসময় দেখি যে দুজনের কাছ থেকে শুনতে গেলে দুজনেরই প্রেক্ষাপটের পাল্টা যুক্তি আছে কিন্তু, রাইট?
হাজবেন্ড যেটা চাচ্ছেন ওনার কষ্টের জায়গা থেকে উনি আশা করছেন যে ওয়াইফ যদি এই ভাবনাগুলো থেকে বের হয়ে আসে ভালো হয়। কিন্তু ওয়াইফ যেটা বলছেন আমাদের কাছে সেটা তার এভিডেন্সগুলো সব কিছু তার মধ্যে ভীষণ যন্ত্রণা তৈরি করছে। তাহলে প্রত্যেক মানুষই তার যন্ত্রণার মুক্তির জায়গাটা থেকে পার্টনারের মধ্যে পরিবর্তন চায়, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের এই যে একটা মিথস্ক্রিয়া, ওনারা সম্পর্ক করে বিয়ে করেছেন, একটা সময় পর্যন্ত হয়তো দুজন ভালোই ছিলেন, কিন্তু ভেতরে নানান কিছু ডেভেলপ করে। যেমন আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম, ওয়াইফের সাথে কথা বলার পরে এটা পরিষ্কার হয়েছে যে মানে ওই মহিলার সাথে উনি যে কথা বলতেন ওখানে ওনার পাওনার জায়গাটা কি থাকে। ওয়াইফ কিন্তু বলেছেন হ্যাঁ প্রাপ্তিটা কি থাকে। ওয়াইফ বলেছেন যে জান ছাড়া কথা বলছে না, বা সব সময় তুমি ঠিক আছো তো, খেয়েছো তো, বা হাজব্যান্ডের কাছ থেকে দূরে থাকো। মানে লোকটা চাচ্ছে, ভদ্রলোক চাচ্ছেন যে সেই মহিলাটা ওনার সাথে মোর অ্যাটাচড থাকুক, যেটা অনেকটা অ্যাফেয়ার রিলেশনশিপে ইউজুয়ালি হয়। তো এখন হাজব্যান্ডের কাছে এটা অ্যাফেয়ার নয়, কিন্তু ওয়াইফ পারসিভ করছেন এবং এভিডেন্সগুলো দিচ্ছে। তো তাহলে মানে যে বিষয়গুলো হাজব্যান্ডের মধ্যে ডিপ্রাইভেশন তৈরি করেছে সেই আরেকটা রিলেশনশিপে গিয়ে সেই জিনিসগুলো পাচ্ছে, সেটা নিশ্চিতভাবে ওনাদের এই রিলেশনশিপেও পাওয়া সম্ভব। কিন্তু কিভাবে ড্যামেজ হয়েছে সেটা ওনাদের দুজনকে নিয়ে একসাথে আলোচনা করতে বসলে হয়তো ওনারা দুজনই দেখতে পাবেন যে এভাবে সম্পর্কের মধ্যে একটা ভাঙন হয়েছে বা দূরত্ব সৃষ্টি হয়েছে বা গ্যাপ সৃষ্টি হয়েছে। তো সেটা আমরা তো বলে দিতে পারবো না, আপনি যেমনটা বলছিলেন, তো কোনো কাউন্সিলরই বলে দিতে পারবে না। বাট ওনারা দুজন মিলে আলোচনায় বসলে দুজনই দুজনের যুক্তি যখন বারবার শুনতে থাকবেন, দেখতে থাকবেন, ওনারা ওনাদের জায়গাটা দেখবেন, যে হাজব্যান্ডও দেখবেন যে আমার নিজের মধ্যে এই পরিবর্তনের স্কোপগুলো আছে। আবার ওয়াইফও যেটা আপনার কাছে জিজ্ঞেস করছেন উনিও দেখবেন তখন যে হ্যাঁ তাই তো আমি এগুলো করতে পারি আমাদের সম্পর্কটাকে আবার আগের জায়গায় আনার জন্য। আগের জায়গা কিনা জানি না, আসলে তো একটু মনে হলো যে শুরু থেকেই কিছু হ্যাঁ উনি তো বললেন যে মানে অনেকবার অনেক কিছু ঘটেছে বাট সেগুলো বাদ দিয়েছেন, লাস্ট সেগুলো বাদ দিচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় যে দিতে বাদ দিতে আগেও কিছু কানেকশনগুলো থেকে যাচ্ছে। আমি প্রথমেই অবভিয়াসলি দুজনকে অ্যাপ্রিসিয়েট করব যে এই জায়গাটাতে আজকে যখন কথা বলছিল দুজনই পাশাপাশি বসে কথা বলছিল এবং ওপেন, খুবই এনকারেজিং। এক্স্যাক্টলি। সো এটা বোঝা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই আসলে এই বিয়েটাকে গুরুত্ব দিচ্ছেন। এবং আমাদেরও ভাবা দরকার যে আসলে আমি বিয়ে কেন করছি। এটা কিন্তু বিয়ে আমার বয়স এত হবে বা আমার সন্তান হবে সেইটার জন্য না, এটা একটা দীর্ঘস্থায়ী একটা কমিটমেন্ট, যেখানে আমরা শেষ বয়স পর্যন্ত সেই মানুষটার সাথে থাকতে চাই। এবং এখানে দেখা যাচ্ছে যে উনি যার একটা সামাজিক স্বীকৃতি, নৈতিক স্বীকৃতি আছে। এবং যেটা হচ্ছে যে ওনার 3টা সন্তান আছে। খুব স্বাভাবিকভাবে অনেক বছরের সম্পর্ক, বিয়ের প্রথম দিকে সম্পর্কের ধরন এক ধরনের থাকে, এখন সন্তানরা এসেছে এবং আমাদের কালচারে কিন্তু দেখা যায় যে মায়ের অনেকটুকু দায়িত্ব নিতে হয়। এই যে 6 মাসের সন্তান, তাকে নিয়েই কিন্তু মা অনেকটা সময় ব্যস্ত। তো এই সময়গুলোতে দেখা যায় যে হাজব্যান্ড বা পরকীয়ার জায়গাটা বা বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেক বেশি দেখা যায়। ওনার ক্ষেত্রেও ধরে নেওয়া হচ্ছে যে এখানে আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যেটা ওয়াইফ বলি বা হাজব্যান্ড বলি পার্টনারের পক্ষে আসলে মেনে নেওয়াটা কখনোই সম্ভব না। এটা এমন একটা জায়গা যেখানে শেয়ারিংটা পসিবল কখনোই না। এবং খুব স্বাভাবিকভাবে ওনার ওয়াইফের এই জায়গাটাতে উনি অনেক বড় একটা ধাক্কা খেয়েছেন, যে উনি সংসার সামলাচ্ছেন, ফ্যামিলি সামলাচ্ছেন। ইন রিটার্ন এগুলো দেখলে অবভিয়াসলি মানে যে কেউ ওই জায়গাটাতে কষ্ট পাবে। আমার কাছে মনে হচ্ছে যে ওনার হাজব্যান্ড যদি আসলেই গুরুত্ব দিয়ে থাকেন সম্পর্কটাতে, 1.5 মাস হয়েছে, সো আমরা বলি যে যে কোনো প্রকার মানে 1.5 মাস হচ্ছে মেয়েটার সাথে কথা বন্ধ হয়েছে আর কি। হ্যাঁ, সো 1.5 মাস খুবই অল্প সময়। আমাদের কিন্তু শোক, ওনার ওয়াইফ কিন্তু খুব কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। হতে পারে এই সময় উনি রাগ হবেন, উনি কষ্টে ভেঙে পড়বেন। তো 6 মাস থেকে 1 বছর কিন্তু আমরা নেই, এবং এটা ডিপেন্ড করে মানুষের উপরে। সো এই সময়টাতে প্রথম দিকে ওনার ওয়াইফের কিন্তু এই অনুভূতিগুলো আসতে পারে।
হ্যাঁ, সো এখানে যদি হাজব্যান্ড ওনাকে টাইম দেন, এবং বেশ কয়েকবার আগেও যেহেতু আস্থা ভাঙার ইতিহাস আছে, স্বাভাবিকভাবে এখন সে আর মেনে নিতে পারছে না, ট্রাস্ট করতে পারছে না। এই ট্রাস্টটা গড়ে তুলতে হাজব্যান্ডকে বেসিক্যালি অ্যাক্টিভলি এগিয়ে আসতে হবে, এবং ওয়াইফকেও আমি বলবো যে যদি উনি সংসারটা করতে চান তাহলে ওই এক্সটার্নাল যে পার্টি আছে, ওই মানে ওমেন বা হাজব্যান্ড, তাদেরকে না করে আপনারা দুজন মিলে আপনাদের সম্পর্কের জায়গাটা ঝালাই করা। আমরা অনেক সময় হয় যে সন্তান হয়ে গেলে পরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে গুরুত্ব দিই না, সো সেই জায়গাটাতে দুজন একটু সময় কাটানো দুজনের ভিতরে, এবং ওয়াইফ বলছেন সেই জায়গাগুলো যে তার জায়গায় থাকলে আপনি কেমন ফিল করতেন, সো সহমর্মিতার সাথে শোনার জায়গাটা আছে, প্লাস সন্তান আছেন ওনাদের, সো এই ঝগড়াগুলো যদি সন্তানরা দেখে, হ্যাঁ, এটা কিন্তু সন্তানদের মনোজগতেও একটা ক্ষতিগ্রস্ত করবে। সো সেই জায়গাটাতে একটু সচেতন হওয়া খুব ভালো হয়। ওনারা যদি কাপল থেরাপি করেন, যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বসে থেরাপিস্টের সাথে তাদের সম্পর্কটাকে আবার ডিফারেন্টলি কিভাবে, আগের মতো অবভিয়াসলি হবে না, ডিফারেন্টলি কিভাবে একটু করা যায় সেই জায়গাটা একটু হয়তো দেখতে পারেন। একটা প্রশ্ন আমার হাজবেন্ডকে খুব করতে ইচ্ছা করছিল, মানে আমার ভুলে গেছি, পরে মাইন্ড থেকে অফ হয়ে গেছে, যে মানে হাজবেন্ড কি এটা সহ্য করতেন কিনা যদি ওয়াইফের এরকম কোনো ছেলে বন্ধু থাকতো এবং উনি কোনো মেসেজ দেখতেন, এটা কি হাজবেন্ড নিতে পারতেন কিনা। এটা আমাদের প্রশ্নটা করা হয়নি, কিন্তু প্রশ্নটা যেহেতু ওনারা দেখছেন প্রোগ্রামটা, আমি প্রশ্নটা করে রাখছি যে হাজবেন্ডের জন্য এটা কেমন হতো যখন তার পার্টনার মানে একই কাজ করতো, সেটা বোধহয় ওনারও একটু ভাবনার খোরাক জোগাতে পারে আর কি। আমরা একটা নতুন ফোন নিচ্ছি। ওই আরেকটা বিষয় ম্যাডাম, যে মানে হাজবেন্ডকে ভাবতে হবে যে এই ব্যাপারটাকে উনি তো দেখছে আমার বান্ধবী ধরলাম, কিন্তু আগের যত রকমের ঘটনা প্রবাহ, অন্য রিলেশনশিপ হোক, নিজেদের মধ্যেকার ব্যাপার, একটা ইস্যুর সাথে অন্য ইস্যুগুলো সব কিন্তু কানেক্টেড হবে, সুতা দিয়ে গাঁথা থাকে, একদম এটা ওনাকে সবসময় মাথায় রাখতে হবে। একটু একটা ফোন নিয়ে নি। হ্যাঁ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা শুনছি সবাই। জি ম্যাম, আমি একটু জটিল সমস্যার ভিতরে আছি আর কি। আচ্ছা আচ্ছা। বলতে গেলে যে আমার ওয়াইফের সাথে আপনার দীর্ঘদিন যাবতীয় একটু মানে ভালোই প্রবলেম চলছে, আর এটার মূল সমস্যাটা হচ্ছে যে ও মনে করেন যে ওর চলাফেরা গুলা আমার কোনোভাবেই ভালো লাগে না। এটা আমি নর্মালি বলি ওকে, কিন্তু আমার কোনো কথাই শুনতে অনিচ্ছুক, এবং প্রতি মাসেই মনে করেন যে একবার দুবার করে ওদের বাসায় যায়, মানে বাপের বাড়ি যায়। আচ্ছা, তো আসলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, মানে আমার কোনো কথা সে শুনতে চায় না। বাবার বাড়িতে গেলে অসুবিধাটা কি হচ্ছে? অসুবিধা বলতে ও আমার কোনো কথা শুনতে পাচ্ছে না। না না না, প্রতি মাসেই যে বাবার বাড়িতে যাচ্ছে একবার দুবার করে, সেটা কি একই শহরে নাকি অন্য কোথাও যায়, অন্য কোথাও মানে অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে? না, ও ওর বাবা বাসা শহরের পরে, এবং আমার শহরের পরে বাসা। এখন বিষয়টা যে ওর চলাফেরা গুলো আমার কাছে ভালো লাগে। মানে বাবার বাসাটা কত দূরে? বেশ আপনার 2-3 ঘন্টা লাগে যেতে। আচ্ছা আচ্ছা, বেশ দূরে আছে। আচ্ছা, তো সেখানে প্রতি মাসে এক দুইবার করে যাচ্ছে? জি। আচ্ছা, যেটা হাজবেন্ডের ভালো লাগছে না, তাই তো? জি। আচ্ছা, বিয়ের বয়সটা কত? এই তো আপনার 3 বছর। 3 বছর। সো এটা কি বিয়ের পর থেকেই এই ভালো না লাগার মতো আচরণ অনেক করছেন স্ত্রী? বিয়ের পর থেকে বলতে বিয়ের 2-3 মাস পর থেকে আর কি এই সমস্যা। বিয়েটা কি পরিবার থেকে দেয়া নাকি দুজনের পারিবারিক ভাবে হয়েছে? এবং বিয়ের বয়সটা কত? 3 বছর মতো। 3 বছর। সন্তান আছে কি? জি, একটা বাচ্চা আছে। তো মানে স্ত্রীর সাথে তো পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে, মানে বন্ধনটা কি খুব দৃঢ় হয়নি দুজনের মধ্যে এখনো? কি হয়েছে, কিন্তু সমস্যাটা যে ওর মতো চলতে চায়,
আর আমি এটা মেনে নিতে পারতেছি না। একটা হলো বাবা মার বাসায় যাওয়াটা, আর কোন জিনিস ওর মতো চলতে চায় বলতে ওর চলাফেরা মানে বেশিরভাগ বলতে গেলে আপনার ছেলেদের মতো। ও জিন্স প্যান্ট পরবে, টি-শার্ট পরবে, কি করবে, ছোট ছোট করে কাটবে, জিন্স প্যান্ট ছেলেদের মতো। আচ্ছা, ও যে ড্রেস আপটা করে সেটা ভালো লাগে না? না না, এটা আমার কোনোভাবেই ভালো লাগে না। আচ্ছা, এটা আমার না, আমার ফ্যামিলিতেও কারো ভালো লাগে না। এবং আশপাশ বলতে গেলে ধরেন আমরা একেবারে মেন শহরে যেহেতু বসবাস করি, এখানে আশপাশে কেউ আসলে এইগুলা ভালো বলে না। একটা মেয়ে যদি ধরেন ছেলেদের ভেষভূষ এগুলো থাকে, তো সেক্ষেত্রে আশপাশে যারা মুরব্বী আছে বা এখনকার ইয়াং জেনারেশন আসলে এগুলো পছন্দ করে। ওকে, আর কিছু যেগুলো অপছন্দের আচরণ? আর এইগুলো আমি ওরে নরমালি বলতাম আর যে তুমি এগুলা করো না বা এগুলা করা ঠিক না। আচ্ছা, বা আমাদের একটা বাচ্চা হয়েছে, মানে তোমার সামনে তো কেউ বলে না, কিন্তু তোমার পিছনে কেউ ভালো বলে না, মানে এগুলা ওরে আমি নরমালি বোঝাইতাম, কিন্তু ও আমার কোনো কথা শুনতে ইচ্ছুক না। আচ্ছা, আর কোনো আচরণ? যে একবার দুইবার করে যদি এরকম বাবার বাসায় চলে যায়। আর কোনো কিছু অপছন্দের আচরণ আছে? এইগুলোর ভিতরে তো আসলে সবকিছু, ধরেন যদি একটা হাজবেন্ডের কোনো কথাই সে শুনতে অনিচ্ছুক থাকে, তো এর ভিতরে সবকিছুই থাকে আর কি। আচ্ছা আচ্ছা, অল এভরিথিং এর ভিতরে। ও কি কোনো বাইরে চাকরি করছে ওয়াইফ? না, আমাদের ফ্যামিলিতে চাকরি করার মতো প্রয়োজন মনে হয় না। চাকরি করার প্রয়োজন হচ্ছে না? ব্যবসা বাণিজ্য করি মোটামুটি, সব দিক থেকে ভালো, মানে সচ্ছল? জি জি, একেবারেই সচ্ছল, প্রয়োজন নেই চাকরি বাকরি করা। ও কি চায়, চাকরি করতে চেয়েছিল? না 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 না, ও কখনো চাকরি করতে চায়। আচ্ছা, মানে অনেক সময় শুধু আমরা টাকা রোজগারের জন্য চাকরি করি না, ওটা তো আমাদের ভালো রাখে, তাই না, মানসিক ভাবে আমরা। না না, এটা অবশ্যই সেটাই, শুধুমাত্র টাকা ইনকাম করব সেটা নয়, মানে আমাদের যদি যোগ্যতা থাকে আমরা কাজ করতেই পারি, এবং সেটা মানে সুন্দরভাবে আমরা যদি কর্মস্থলে যে কাজ করি কোনো অসুবিধা তো নেই। তো আজকে প্রশ্নটা কি আমাদের কাছে, মানে এটা আমি কি করতে পারি, আমি নিজে কি করতে পারি এখন? আমি তো বোঝাতে আসলে আমি সক্ষম না, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি ওরা বোঝাইতে অক্ষম। আচ্ছা, একটু মানে বিষণ্ণ লাগছে, এটা নিয়ে একটু মন খারাপ হচ্ছে, মানে আত্মসম্মান বোধের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এখন, এমন একটা অবস্থা যেটা আত্মসম্মান বোধ। দুজনের কি বোঝাপড়ার মধ্যেও বেশ একটু ঘাটতি হয়ে গেছে, ঘাটতি আছে? ঘাটতি আছে বলতে ও ওই যে বললাম আপনাকে যে আগে, যে ওর মতো করে বুঝে। আমরা যদি বলি যে এগুলা করো না বা তোমার এটা করা ঠিক না, এটা ধরেন আমার ফ্যামিলি থেকে হোক, আশপাশ থেকে হোক, আমার ফ্রেন্ড সার্কেল হোক, সবাই ওরা কম বেশি আর কি বোঝায়। ওই মানে মডেলিং করলে যেগুলা হয় বা হ্যাঁ, তো টিকটক এগুলা করেন আর কি। তো ও মনে করেন যে এই নায়িকাদের বেশভূষার মুখ, মানে নায়িকারা যেভাবে চলাফেরা করে, ভারতের নায়িকা, হ্যাঁ এরকম আর কি। আচ্ছা, দেখতে এমনি আমার ওয়াইফ দেখতে অনেক সুন্দর মোটামুটি। আচ্ছা, ওকে, এগুলা কেউই পছন্দ করে না। আর এবং আমি যেহেতু আমাদের রাস্তাঘাটে চলতে হয়, আমি ব্যক্তিগতভাবে দেখছি যে এগুলো আসলে কোনো ছেলেই এগুলা আসলে সামনের পরে অনেক কথা বলে না, কারণ সে ছোট হয়ে যাবে, আড়ালে হয়তো বলছে, কিন্তু আড়ালে বলে যে আসলে মেয়েটা দেখো বল সবই এত, এই কথাগুলা বলে। আচ্ছা, ওকে। আর স্ত্রী এখন এই মুহূর্তে তো জানে সাথে নেই না, কথা যে শুনছি? না, ও খুলনাতে আছে। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো তাহলে প্রশ্নটা হচ্ছে যে কি করা যেতে পারে এটা নিয়ে, তাই তো? জি, প্রশ্নটা পেয়েছি, কি করলে ওর সাথে আমার, কারণ এটা আমাদের দুই ফ্যামিলিতেই মনে করেন যে একটা, ওর ফ্যামিলির ওর মাটা অনেক ভদ্র, ওর মার মতো আসলে আমার ওই শাশুড়ির মতো আসলে মানুষ হয় না বলতে গেলে, খুব মাটির মানুষ, খুবই মাটির মানুষ। এখন যেহেতু ফ্যামিলি মনে করেন মধ্যবিত্ত ঘরেও ফ্যামিলি না, একটু হাই সোসাইটি আর কি মোটামুটি। আমাদের এখন দুইটা ফ্যামিলি থেকে একটু বড় প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, ওর মাও কি অপছন্দ করেন ওই ধরনের ড্রেস আপ করে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওর মার কথা ও বেশি শুনতে রাজি না? কারোর কথাই শুনতে ইচ্ছুক না। এখন আমি যে ওরে ছেড়ে দেবো সেটাও পারতেছি না, মানে যে একটা বাচ্চা হয়ে গেছে, ওর মুখের দিকে তাকে আসলে কিছু করা হচ্ছে না। বাচ্চার মুখের দিকে তাকিয়ে? জি জি, বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারি।
এটা খুবই একটা কমন কথা বলি আমরা। একটু লাইনে থাকতে হবে, আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেও দিতে। আচ্ছা, এই যে প্রেক্ষাপট আপনি একদম শুরু থেকে বলছিলেন যে ওনার চলাফেরা আপনার পছন্দ না, যেটা ক্লিয়ার করেছেন, মানে রিলেটেড টু পোশাক আশাক মূলত আর কি। হ্যাঁ, তো এই ফিডব্যাক আপনি যেমন দিচ্ছেন বা অন্যরাও দিচ্ছে, উনি সেটা মানেন না, বাট অন্যান্য বিষয় নিয়ে ধরেন যদি আপনারা কথা বলেন বা অন্যরা কথা বলে, সেই প্রেক্ষাপট কি উনি গ্রহণ করেন বা বুঝেন? মানে এই বিষয়ের বাইরে, মানে আমি বলছি যে ওনার চলাফেরার বাইরেও আরো নানান বিষয় নিয়ে আপনাদের প্রেক্ষাপটগুলো উনি তখন বুঝেন কিনা? জি জি, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু না এগুলা ও কখনোই করে না। কারণ ওর কাছে কথা হচ্ছে যে আমি আমার মতো চলাফেরা করবো, টাকা পয়সা যখন ওর প্রয়োজন হবে ওর ইচ্ছা মতো টাকা পয়সা নিবে, যখন যে করবে। মনে করেন যে এই মাসে 1 লাখ টাকা প্রয়োজন হলো, নিল। সামনের মাসে বা গত মাসে ধরেন 2 লাখ নিচ্ছে, এই মাসে 50,000 চাচ্ছে বা 1 লাখ চাচ্ছে। যদি আমি বলি যে কেন এত টাকা কি কাজে খরচ করবা, উল্টা পাল্টা কথাবার্তা, কি কাজে খরচ করবো, তোমার কৈফে দিতে হবে কেন, হ্যাঁ না তো। মানে যদি আমি দেখতে অসুন্দর হইতাম বা শর্ট হইতাম বা আমাদের ফ্যামিলিগত আর্থিক অবস্থা খারাপ থাকতো বা অন্যান্য নিজের বুঝ দিতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে, একটু থামাচ্ছি, আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে যায়, তো আমাদের আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, একটু জানতে চাচ্ছি আপনাদের বয়সের গ্যাপ কত? 5 বছর। আপনার ওয়াইফের বয়স কত এখন? ওর বয়স হচ্ছে এখন 25। সরি, 25। আচ্ছা, 5 বছর। আর বাবার বাড়িতে যখন যাচ্ছে তখন কি হচ্ছে যেটার কারণে আপনি এটাকে একটা ইস্যু মনে করছেন? আমার যতটা মনে হয় সেটা হচ্ছে যে ওর মনে হয় সম্ভবত অন্যান্য ওর ফ্রেন্ড যারা আছে, ওর মেয়ে ফ্রেন্ড খুবই কম, মেয়ে বোন বান্ধবী নাই বলতে গেলেই চলে। ওর ছেলে ফ্রেন্ড আছে অনেক। আচ্ছা, তো এগুলোর সাথে ও ফোনে কথা বলে। আপনার এখন হোয়াটসঅ্যাপে কথা বলে, মেসেঞ্জারে কথা বলে, এটা ছাড়া আপনার ফোনেও কথা বলে। আমি ফোনে দেখা যাচ্ছে ফোন দিচ্ছি, ওয়েটিং পাচ্ছি, তো কার সাথে কথা বলতেছো জিজ্ঞেস করতেই পারি। আমি হাজবেন্ড হিসেবে সবসময় জিজ্ঞেস করি না, কারণ ওর ব্যবহার আসলে ভালো লাগে না। তারপর হচ্ছে যদি জিজ্ঞেস করি তোমার কাছে কৈফিয়ত দিতে হবে আমার। ওর বাসাতে জিজ্ঞেস করলে বলে যে রাত্রে কথা বলে, অনেক সময় আপনার রাত 11টা-12টার সময় আসে বাসায়। আচ্ছা, কিন্তু কিছু বললেই মনে করেন যে ও একটু আসলে আমি বুঝে উঠতে পারতেছি না, ওর ফ্যামিলি থেকেও বুঝে উঠতে পারতেছে না যে আসলে ওর কি করা উচিত। আচ্ছা, একটু থামিয়ে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, একটু থামিয়ে দিচ্ছি, সরি। এটা এই যে আপনি পরিবর্তনটা আপনি বললেন তার ছেলে ফ্রেন্ড আছে, আপনি কি কখনো ছেলে ফ্রেন্ডের সাথে কোনো টেক্সট বা কল কিছু দেখেছেন যেটা সন্দেহ করার মতো? সন্দেহ করার মতো বলতে আমার সামনেই বসে কথা বলতো, আমার সামনে বসে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতো, ভিডিও কলে কথা বলতো। আমি প্রথম অবস্থায় যখন আমি একটু মানে সব থেকে বেশি বড় যে ভয়টা পাই সেটা হচ্ছে আত্মসম্মানের ভয়। মানে আমি এটা প্রচুর পরিমাণে ভয় পাই। আর আরেকটা প্রশ্ন ভাই একটু জানতে চাচ্ছি, যে 1 লাখ টাকা উত্তর পাওয়া গেল না, মানে কথা যে কথাগুলো বলছে সেটা কি সন্দেহ করার মতন কোনো কথা? তোমার যেটা প্রশ্ন ছিল, আমার ওয়াইফ যাদের সাথে কথা বলছে, হ্যাঁ সেটা তো শোনাই যাচ্ছে, সামনে বসেই বলছে, সেখানে সন্দেহজনক সন্দেহ করার মতো বলতে ওই আমি সামনে গেলেই মনে করেন যখন কথা শুনছি তখন ধরেন ও কথাটা চেঞ্জ করে ফেলতো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তোমার প্রশ্ন ছিল অন্য প্রসঙ্গ নিয়ে যখনই কথা বলে। আচ্ছা, আর আপনি বলছিলেন এই যে 1 লাখ টাকা লাগবে বা হচ্ছে এই যে এই ড্রেসের যে পরিবর্তন, এটা কতদিন ধরে দেখতে পাচ্ছেন? এটা আসলে আমরা বিয়ের আগে ওইভাবে বুঝতে পারি। আচ্ছা, এটা ফ্যামিলিগত ভাবে ছিল, কিন্তু আমরা বিয়ের আগে আমাদের ফ্যামিলি থেকে বুঝতে পারি। ওনার ড্রেস আপ কি বিয়ের আগেও এরকম ছিল? জি, এটা ওর ভাই বলছে আমার। ওকে ওকে, ঠিক আছে, ভাই বলছে আমার বিয়ের পরে। আচ্ছা, তারপর ওর বাবাও বলছে, ওর আম্মাও বলছে, ওর বাবাও ভালো। ওর বাবা আমার বারবার করে বলছে যে আমার মেয়ে ভালো হবে না কখনো, তোমার মেয়েটাকে ছেড়ে দাও, ও ছেড়ে দাও, ওর মতো করে থাকুক, যতদিন বাচ্চা এইভাবে থাকুক। কিন্তু এখন তো একটা বাচ্চা হয়ে গেছে, এখন তো আসলে এগুলা কিভাবে করি। ও কি বাচ্চাটার যত্ন নেয়? বলতে গেলে মা হওয়ার দরকার, তাই হইছে। সরাসরি উত্তরটা হলে ভালো হয়, বাচ্চাটার যত্ন কি নিচ্ছে নাকি নিচ্ছে? আচ্ছা, ওকে, ঠিক আছে।
আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কষ্ট নিয়ে আমাদেরকে ফোন করা হয়েছে। আমাদের সবার সহমর্মিতা রইল। কেমন? ওকে, বলো আগে। একটা জায়গা হচ্ছে যে ওনার ওয়াইফ আগে থেকে এমন নয় যে নতুন করে কিছু হয়েছে। সো এই জায়গাটাতে অবভিয়াসলি ওনার জায়গা থেকে পরিবর্তনটা আনাটাও আমার পুরো সত্তাটাকে কিন্তু আমি পরিবর্তন করতে পারবো না। পাশাপাশি এটাও সত্য যে আমি আসলে কোথায় আছি, কনটেক্সটটাও ইম্পর্টেন্ট। আমি যেখানে থাকছি সেখানকার সাথে মানিয়েও আমার সেটা চলাফেরার জায়গাটা আছে, কিন্তু তাই বলে পুরোপুরি আমার সত্তাটা পরিবর্তন হবে তাও না। হ্যাঁ, যখন আমি একটা সম্পর্কে যাচ্ছি এবং হাজব্যান্ডের জায়গা থেকে যেটা বলবো, আমার কাছে মনে হচ্ছে যে ওনার কোথাও গিয়ে কিছু ইনসিকিউরিটি তৈরি হচ্ছে কিনা। উনি বলছিলেন যে কোনো হাজব্যান্ড মেনে নিবে না, তারপরে হচ্ছে ফ্যামিলিতে মেয়েদের চাকরি করার প্রয়োজন হয় না। তো এই জায়গাগুলো মনে হচ্ছে একটু পুরুষতান্ত্রিক কথা মনে হচ্ছে, এবং মনে হচ্ছে উনি কোথাও গিয়ে, যেহেতু ছেলেদের সাথে কথা বলছেন, উনি কোথাও গিয়ে ভয় পাচ্ছেন কিনা যে ওনার ওয়াইফ কারোর সাথে সম্পর্কে চলে যেতে পারে। সেই জায়গা থেকে উনি অনেক ইনসিকিউর হয়ে যাচ্ছেন, যার কারণে বাবার বাসায় গেলেও উনি সেটা মেনে নিতে পারছেন না, হতে পারে কিনা সেটা। এই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক বেশি ওয়াইফকে চেঞ্জ করার জায়গাটাতে যে পরিবার বলছে, বন্ধুরাও বলছে, সবাই মিলে অ্যাডভাইস দিচ্ছে। সো যখন সবাই মিলে পরিবর্তন করতে যাবে, অটোমেটিক্যালি ওই পার্সনটা কিন্তু তখন একটু ডিফেন্সিভ হয়ে যায়, মানে ভেতর থেকে আরো মানে হয় না যে একটা প্রতিবাদী একটা মন আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় যে না আমি হব না। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে যত বেশি ওনাকে পুশ করা হবে তত উনি রেগে যাবেন বা ডিফারেন্টলি চলবেন। এই জায়গাটাতে দুজনেরই একটু ছাড় দেওয়ার জায়গা আছে। হাজব্যান্ড হিসেবে উনি যেটা মনে করছেন, মানে এখানে ওয়াইফের এরকম হওয়া উচিত, সেইটা কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো সবসময় যে এক হবে সেটা না। এখানে আপনার ওয়াইফকে, তাকে তার মতো এবং আপনি আপনার মতো, দুজনের জায়গায়, দুজনের চিন্তার জায়গা আলাদা হতে পারে, কিন্তু দুজনকে শ্রদ্ধা করে কিন্তু আমরা এক জায়গায় থাকতে পারি। হ্যাঁ, কিছু জায়গা আছে, ফর এক্সাম্পল হয়তো ইনলজের বাসায় গেলাম, তখন হয়তো আমি ড্রেসের জায়গাটাতে পরিবর্তন আনলাম, কিন্তু পুরোপুরি তাকে পরিবর্তন করা, শুধু ড্রেস আপ দিয়ে তাকে জাজ করা, এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে ওনার যদি কারোর সাথে মানে কোনো সম্পর্ক না থেকে থাকে বা অন্য যদি এরকমই হয়, তো ওই সত্তাটাকে যদি মেরে ফেলা হয়, তখন দেখা যাবে যে ম্যারেজে শুধু মানুষটা থাকবে কিন্তু এই প্রাণটা থাকবে না বিয়েতে। সো ওই জায়গাটা আমার কাছে মনে হচ্ছিল যে বিয়ের আগে তারা কথা বলেছিল কিনা, দুজনকে মিট করেছিল কিনা, হয় না যে একটু মূল্যবোধগুলোও জানা যায় আর কি, তাই না, যে দুজনের মূল্যবোধের মধ্যে একটা পার্থক্য আছে কিনা, সেখানে কিন্তু একটু অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হয়, কারণ আমাদের মূল্যবোধ দিয়ে তো আমরা তাড়িত হই। তো একটু প্রশ্নটা করলে ভালো হতো যে দুজনের মানে ভেতরের যে সংস্কার বা মূল্যবোধ, নীতিবোধ, এখানে কোনো মানে তফাৎ হয়ে গেল কিনা, সেই জায়গাটা আগে থেকে জানতে পারলে ভালো হতো, মানে সেই জায়গাটা এখন জানতে পারলে ভালো হতো। যেমন উনি বলছিলেন যে ওনার ওয়াইফের ছেলে ফ্রেন্ড আছে, কথা বলে, তো এখন এটা দুটো সাইডই আছে। একদিক দিয়ে ধরলে ছেলে ফ্রেন্ড থাকতেই পারে, আবার এটাও সত্য যে এখন হয়তো দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো বেশি হচ্ছে। সো দুটোই আছে, এখন বেশি হচ্ছে, ছিল যুগ যুগ ধরেই ছিল, শুনতাম না আর কি তখন। আমার মনে হয় এখানে মানে মেইন ইস্যুটা উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যেহেতু দুটোই ওয়েল অফ ফ্যামিলি এবং মেয়েটার বাবার ফ্যামিলি, পরিবার বোধে আরো বেশি ওয়েল অফ, মানে মেয়ের বাবার ফ্যামিলি থেকেও কনসার্ন, মানে ধরেন সকল মানুষই আলাদা, এটা আমরা বুঝি। তো এখন এই মেয়েটাকে তার বাবা মাই সঠিকভাবে বুঝতে পারছে কিনা, আবার হাজব্যান্ডের পরিবারও সঠিকভাবে বুঝতে পারছে কিনা, এটা যেমন ইম্পর্টেন্ট। একই সাথে মেয়েটাও তার বাবা মাকে বুঝতে পারছে কিনা, মেয়েটা তার হাজব্যান্ডের ফ্যামিলিকে বুঝতে পারছে কিনা, তার বাচ্চাকে বুঝতে পারছে কিনা, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে সে কি মা হিসেবে তার রোলে ঠিক আছে, বা আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে চলাফেরার বাইরেও তো আরো অনেকগুলো দিক আছে, তো সেই দিকগুলো নিয়েও তো নিশ্চয়ই আলোচনা হয়। তো কোনো সময় দেখা যায় যে মানুষের কিছু বিষয়ে রিজিডিটি থাকে, যে না এরকম বিষয়গুলো নিয়ে তোমরা কেউ কিছু বলতে পারবে না, এবং আমি খুব কনফিডেন্ট যে আমি যা করছি ঠিক আছি, কারো কোনো ক্ষতি নেই। কিন্তু যদি এমন হয় যে সকল বিষয়ের ক্ষেত্রেই ওনার অনেক রিজিডিটি, যে ওনার জায়গাটা সঠিক,
উনি যেটা ভাবছেন সেই ভ্যালুস সেই প্র্যাকটিসটাই সঠিক, অন্যদের ব্যাপারগুলোকে আমি একদমই গুরুত্ব দেই না। হ্যাঁ, তখন তো তার থিওরি অফ মাইন্ডের ডেভেলপমেন্টের ইস্যু আছে হয়তো বা, হ্যাঁ যদি এমন হয় তাহলে সেটা আমরা জাস্ট ধারণা করতে পারি, কিন্তু এটা ইন ডেপথ ওনার সাথে অ্যানালিসিসে বসতে হবে, ওনার গ্রোথ কিভাবে হয়েছে, বিভিন্ন এক্সপিরিয়েন্স কিভাবে হয়েছে, তার আলোকে ওনার মধ্যে একটা ডিসোনেন্স হয়তো যদি দেখানো যায় যে কিভাবে। তুই ইংরেজি শব্দ বলো না আমাদের, মানে কিভাবে ওনার ইংরেজি শব্দ শুধু না, এটা একেবারে পুরোপুরি সায়েন্টিফিক শব্দ ব্যবহার করছো তুমি। তো কিভাবে ওনার এই প্যাটার্নটা বা এই আবার এসে যাচ্ছে আর কি, যাই হোক এই ধরনটা ওনার লাইফটাকে কি করে বিপর্যস্ত করছে। তো এই জায়গাটা যখন উনি দেখতে পাবেন, যেটা হয়তো মঞ্জিয়া যেটা বলছিল, বাবা বলছে, মা বলছে, হাজবেন্ড বলছে, শ্বশুর বলছে, সবাই মিলে বলছে, তখন হ্যাঁ সবাই কেন এত বল, আমি নিব না। ওকে, এখন সেটাকে থেরাপিউটিক্যালি যদি বলা হয় সেক্ষেত্রে ওনার মধ্যে তৈরি হবে যে হ্যাঁ আমার লাইফটা এই প্রেক্ষাপটগুলো হেল্প করছে না। তো সুতরাং আমার এখানে এগুলোকে যদি আমি অ্যাড্রেস করি বা এগুলোকে যদি আমার মধ্যে আরও মানে আরও ডেভেলপমেন্ট ঘটাই, বয়স 25, তো এখনো সময় আছে, তাই না? তো তাহলে জীবনটা সুন্দর হতে পারে। উনি হাজবেন্ডকে নিয়ে নিজের ঠিক আছে, এটা হচ্ছে তুমি প্রফেশনাল হেল্পের কথা বলছো। আমাদের কি আর ফোন নেবার সুযোগ আছে নাকি? আচ্ছা, একটা ফোন নিয়ে নিয়েছি চট করে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। চট করে আসলে শেষ করতে হবে, আমাদের সময় একদম সংক্ষিপ্ত এখন। চট করে বলে ফেলো তোমার ব্যাপারটা। জি ম্যাডাম, আমার বড় ভাসুরের মেয়েকে আমি আজকে 15 দিন হয় বিয়ে দিয়েছি। এখন ও মানে ওর স্বামী সংসার করতে চাইতেছে না। আমি একটু এর জন্য একটু পিছনে আপনাকে কিছু কথা শেয়ার করতে চাই। করবো ম্যাম? হ্যাঁ বলো, চট করে বলো। আচ্ছা, ওর বাবার হয়েছে আপনার 3-4টা বিয়ে হয়েছে, মারও 2টা বিয়ে হয়েছে। মা বাবা কারোই ছোট থেকে আদর পায় নাই। মানে তোমার ভাসুরের কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার ভাসুরের কথা বলতেছি, যে মানে বাবারও আদর তেমন পায় নাই, মাকেও ছোট থেকে কাছে পায় নাই। মা প্রবাস জীবন কাটাইতেছে, প্রবাসে আছেন। আমরাই ওদেরকে মোটামুটি লালন পালন করছি, ওদেরকে বড় করছি। তো ওর চলাফেরা আমরা একটু খারাপ দেখে ওর বর্তমান বয়স 15 বছর, ওরে আমরা বলছি বিয়ে দিয়ে দিব। তো বেশ, আমরা বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখছি। তখন ও বলতেছে কি যে ওর একটা ছেলে নাকি পছন্দ। তাহলে আমরা বললাম ঠিক আছে, ছেলেকে আনো, আমরা দেখবো। তো আমরা দেখার পরে যখন নাকি খোঁজ খবর নিছি, নেওয়ার পরে আমরা জানতে পারলাম যে আসলে ছেলেটা একটা ফ্রড। ছেলেটা যা বলছে যে ওরা ফ্ল্যাটে ভাড়া থাকে, তারপর ওদের গার্মেন্টস আছে, এগুলো সবই মিথ্যা কথা। হ্যাঁ, যে দেখি মানে এমন অবস্থা, যে অবস্থায় মানে একটা ন্যূনতম যে গরিব তার মেয়েরও দিবে না। তো এই কারণে আমরা ওরে নিয়ে দেখাইছি। দেখানোর পরে ও বলতেছে যে না, আমি এখানে বিয়ে বসবো না, ঠিক আছে ওরে বাদ দিয়ে দেন, আপনারা যেই ছেলেকে দেখাইছেন সেই ছেলের সাথে বিয়ে দেন। তো আমরা বলছি ঠিক আছে, হ্যাঁ আমরা তাহলে আগে। আচ্ছা, তুমি ডায়লগ না বলে কি মানে ঘটনাটা চট করে বলে যাও, কেমন? এখন ম্যাডাম ওর সম্মতিক্রমেই মনে করেন এই বিয়েটা হয়েছে। এখন ও এখন বলতেছে যে বিয়ের পরের থেকে, মানে বিয়ের দিন রাতে থেকে বলতেছে যে আমি আমার স্বামীকে মানতে পারতেছি না, আমার প্রেমিকের কথা মনে পড়ে। এই পর্যন্ত 2-3 বার মানে প্রেমিকের সাথে পালায় গেছে, আমরা নিয়ে আসছি 15 দিনের ভিতরে। এখন হ্যাঁ, এখন ও মানে সংসার করতে চাইতেছে না। এখন ম্যাডাম আমার প্রশ্ন যে ও যদি এই সংসারটা মানে এখন কি আমাদের উচিত এই সংসারটা মানে ইতি টেনে দেওয়া, নাকি মানে এই সংসারটা যদি আমরা আগে বাড়াই তাহলে কিভাবে আগে বাড়াবো, মানে আমাদের মানে আমরা প্যারেন্টস হিসাবে কি করতে পারি? আচ্ছা, ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে যে ওর তো 15 বছরে তো বিয়ের বয়সই হয়নি, তোমরা ধরে বেঁধে ওকে বিয়েটা দিলে যে তোমাদের কি অস্থিরতা কাজ করছিল? ওর মত অনুযায়ী বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ও মত দিয়েছে। 15 বছরের বাচ্চার তো বোঝারই ক্ষমতা হয় না। তো তুমি লাইনটা ছেড়ে দাও, আমাদের অতিথিরা আলোচনা করবে বিষয়টা নিয়ে, কেমন? তোমার প্রশ্নটা হচ্ছে যে ওকে কি করব আমরা, ওকে বিয়েটা কি ভেঙে ফেলবে নাকি এই মেয়েটাকে আমরা রাখবো আর একটু সময় দিব? তোমার প্রশ্নটা খুব পরিষ্কার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু চট করে যদি 1 মিনিট করে বলতে পারবে। আচ্ছা, সো অবভিয়াসলি এখানে 15 বছরের মেয়ে বিয়ের জন্য এখনো প্রিপেয়ার্ড না বোঝা যাচ্ছে। যেহেতু বারবার চলে আসছে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় ওকে একটু সময় দেওয়া দরকার, জোর করে শ্বশুর বাড়িতে না পাঠিয়ে, এবং ওকে বাসায় থাকা অবস্থাতেও বারবার না বোঝানো যে তোমাকে বিয়ে হয়েছে যেতে হবে। ওকে ওর মতো করে একটু সময় দেয় এবং ওর কথাগুলো শোনা। এবং যেহেতু হতে পারে ওর প্রেমিকা হয়তো
প্রাক্তন প্রেমিক ফ্রড ছিল, কিন্তু তারপর একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সো সেখান থেকে হুট করে আসলে চলে আসা যায় না। সো একটু সময় দেয়া, ও যাতে একটু নিজের মতো করে বুঝে শুনে তারপরে সিদ্ধান্তে যায়। এখন পরিবার যেমন বিয়েটাও তাড়াতাড়ি দিল, আবার ডিভোর্সের কথাও খুব তাড়াতাড়ি ভাবছে। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটু সময় নেওয়া, সব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো না করাই ভালো। তুমি চট করে যদি কিছু অ্যাড করো। না, আমি ওটা মঞ্জুর সাথে অ্যাড করি যে এই প্রেমের সম্পর্কে এক ধরনের ডিপেন্ডেন্সি বা আকর্ষণ বা অ্যাডিকশনের মতো থাকে, কিন্তু যেটাই হচ্ছে যে নতুন করে এই জায়গাটা ইনভলভ হতে গেলে উইথড্রয়াল হচ্ছে বা তার পুরনো কানেকশনটা তাকে বারবার নাড়া দিচ্ছে। এবং এটাকে ওই স্টেপগুলোর মধ্যে দিয়ে নিতে হবে। মেয়েটা যেহেতু বুঝেছে যে না, আমি ওই ছেলের সাথে বিয়ে করব না আগের প্রেমিকের সাথে, তাহলে এই সম্পর্কটার মধ্যে এমন কি দিক আছে যে জিনিসগুলোকে সে নিজের মনের মধ্যে বসাতে পারলে, ইনবিল্ড করতে পারলে এই ছেলেটার প্রতি তার ভালোবাসা বা মানে আকর্ষণ বোধ তৈরি হবে। তো এটা চট করে হবে না, মানে একটু সময় দিয়ে ওকে আপনাদের বাসায় রাখেন, রেখে সেই আলোচনাগুলো হোক, তাহলে ধীরে ধীরে ধীরে। আর একটু যেটা হচ্ছে, মেয়েটার তো আসলে প্যারেন্টিংও খুব ভালো হয়নি, তার বাবা মা অনেকগুলা বিয়ে করেছেন, তাই না? বেচারা তো কষ্ট নিয়ে বড় হয়েছে। সেই জায়গা থেকে ওকে একটু যদি সহানুভূতির দৃষ্টিতেও সবাই দেখে তাহলে ভালো হয় আর কি। আমাদের বোধহয় একদম সময় শেষ। তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতে হবে, সময় একদম শেষ হয়ে গেছে। আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা নিজের সাথে নিজের সম্পর্ক বলতে কি বুঝি। আমরা তো সবসময় অন্যের সাথে সম্পর্ক নিয়ে অনেক কথা বলছি এই অনুষ্ঠানে, কিন্তু নিজের সাথেও যে একটা সম্পর্ক হয় সে ব্যাপারটা নিয়ে আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।